হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইনফিক্স লার্নিং। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর টেস্ট এক্সামিনেশন এবং 2025 সালের এক্সামিনেশনের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের কিছু সাজেস্টিভ প্রশ্নাবলী সম্পর্কে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের ইএনভিএস সাবজেক্টে এমসিকিউ পড়বে 24 নম্বরের, অর্থাৎ 1 নাম্বার করে 24টি এমসিকিউ থাকবে। এসে কিউ থাকবে 16টি, 1 নাম্বার করে 16 নাম্বার অর্থাৎ 40 নাম্বার, এবং লং কোশ্চেন থাকবে 8 নাম্বার করে 5টি 40 নাম্বার, আর তোমাদের প্রজেক্ট থাকবে 20 নাম্বারে। তো আমি এখানে চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করার। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তো সেখানে দেখতে পাবে বিগত 2-3 বছরে বোর্ড থেকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেখানে কিন্তু কিছু সাজেস্টিভ প্রশ্ন করলে পরীক্ষাতে না জানা আসার চান্স বেশি। তাই আমি এখানে চেষ্টা করেছি যে যে প্রশ্নগুলো দেওয়ার, সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও এইচএস পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো। ওই রিলেটেডই তোমাকে হয়তো ঘুরিয়ে প্রশ্নপত্রের প্রশ্ন থাকবে, কিন্তু এই প্রশ্নগুলোই হয়তো আসতে চলেছে এইচএস পরীক্ষাতে। আমি শিওর হয়ে বলতে পারছি না, কিন্তু নির্ভর আমার উপর বা বিশ্বাস আমার উপর রেখে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করতে পারো। দেখো, প্রথম যে অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য, প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির ওপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্যের বিনাশের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো, সঠিক উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, গার্হস্থ্য জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, বীজ ভান্ডার কাকে বলে। পরের প্রশ্ন, সস্থানিক ও অস্থানিক বা ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ভারতবর্ষের জীবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর টিকা লেখো। টিস্যু ভান্ডার কাকে বলে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। জিন সম্পদ ভান্ডার কাকে বলে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলি আলোচনা করো। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মোটামুটি আরো আছে। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে সবই তো ইম্পর্টেন্ট প্রশ্ন, শেষের দিকে যেগুলো আছে জাস্ট পড়ে দেখবে, কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। যদি আসে বাই চান্স পরীক্ষাতে চলে আসে, বানিয়ে হলেও কিন্তু লিখে আসতে পারবে, যে জন্যই আমি কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছি। পরের চ্যাপ্টার দেখো, পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, কার্বন ব্যবসা বলতে কি বোঝো, পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। দেখো, এই পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো মানে এইটা পুরোপুরি 8 মার্কসের কোশ্চেনে আসতে পারে। তোমার পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে লিখতে আসতে হবে। পরের প্রশ্ন দেখো, পরিবেশ ব্যবস্থাপনা কি, এই পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন 1986 ওপর টিকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সূচকের মূল্যায়ন কি, উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা কি, ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের কি কি ভূমিকা রয়েছে সেগুলো লেখো। পরের অধ্যায় সুস্থায়ী উন্নয়ন। এখানে দেখো, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব হতে পারে উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও, এর প্রধান লক্ষ্যগুলি লেখো। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখো। পরের প্রশ্ন, সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনের প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কি, বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো। এই যে দিলাম আমি 3 নাম্বার 5, 4, 6
এই তিনটে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে যে প্রধান প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেগুলো লেখো এবং সুস্থায়িত্বের তিনটি নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, বহন ক্ষমতা কি? বহন ক্ষমতা অতিক্রম করলে কি সমস্যা দেখা দিতে পারে? আর এর সাথে রয়েছে 3R এর পদ্ধতি বলতে কি বোঝো? লাস্ট অধ্যায় দেখো, সুস্থায়ী কৃষি, লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে আলোচনা করো। শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির উপর টিকা লেখো। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে? সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো। সজীব আগাছানাশক বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনার উপর টিকা লেখো। তারপরে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো। তারপরে দেখো, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। এর সাথে কি রয়েছে? মিশ্র চাষ, শস্যের আবর্তন, কৃষি বন, মানে এইগুলোই হচ্ছে সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানের মধ্যে পড়বে। এর সাথে দেখো IPM এর সুবিধাগুলি লেখো। তারপরে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব লেখো। মিশ্র চাষ কাকে বলে? পরের প্রশ্ন, ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপর মাটির বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো? ম্যানিওর এবং বায়ো ফার্টিলাইজারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে মেজর এবং মাইনর পেস্টের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো ENVS এর প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো করে সাজেশন দেওয়ার আমি চেষ্টা করলাম। তো এইগুলো যদি পড়ে যাও, আশা করছি পরীক্ষাতে কমন পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।